প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আজ সাক্ষাৎ করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এই সাক্ষাৎ হবার কথা রয়েছে। সাক্ষাতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের সহায়তা সহ নানা বিষয়ে আলোচনা হতে পারে। 3 দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় আসেন সার্জিও গর। এর আগে সফরের দ্বিতীয় দিনে গতকাল কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তিনি। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এ সময় তাঁর সঙ্গে ছিলেন। প্রতিনিধি দলটি কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও পুনর্বাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। স্কুলে ফোন আনা নিষেধ শিক্ষার্থীদের, আর ক্লাসে ফোন ব্যবহার করতে পারবেন না শিক্ষকরা। পড়াশোনায় মনোযোগ বাড়াতে আর শ্রেণীকক্ষে শৃঙ্খলা ফেরাতে এমনই উদ্যোগ ঢাকার অদূরে সিরাজদিখান উপজেলা প্রশাসনের। আপাতত 29টি মাধ্যমিক স্কুল ও 10টি মাদ্রাসায় চালু হয়েছে এমন কর্মসূচি। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, এতে সুফল মিললে অন্যান্য স্কুলে এটি বাস্তবায়ন করা যেতে পারে। জুলিয়া তানহার প্রতিবেদন। একসময় টিফিনের ঘন্টা বাজলেই মাঠে ছুটে যেত শিশুরা। এখন অনেকের চোখ থাকে মোবাইলের পর্দায়। ক্লাসের ফাঁকে এমনকি পাঠদান চলাকালেও লুকিয়ে ফোন ব্যবহারের অভিযোগ নতুন নয়। এই বাস্তবতায় ভিন্ন উদ্যোগ নিয়েছে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা প্রশাসন। এখানে বেশ কয়েকটি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে ক্লাস চলাকালে শিক্ষকদেরও মোবাইল ব্যবহার থেকে বিরত থাকার কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথম একটু অস্বস্তি থাকলেও বিষয়টির সাথে এখন মানিয়ে নিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এখন প্রত্যেকটা ক্লাসে সিসিটিভি থাকাতে এটা ব্যবহার করতে পারে না। পানিশমেন্ট হয় সেটা বড় ধরনের হওয়াই উচিত। পুরো বাংলাদেশে চালু হয় যে ছাত্ররা তো পারবেই না, শিক্ষকরা শ্রেণীকক্ষে মোবাইল চালাতে পারবে না। এখন হবে কি টিচার ফোন সাইলেন্ট থাকবে বা তার ফোন নিয়ে আসবে না, তো আমাদের হবে কি আমাদের পুরো ক্লাসটা কনসেন্ট্রেট থাকবে। অনেক কিছু আমরা বুঝি না, শিক্ষকদের মাধ্যমে বুঝি না, তখন আমরা ফোনে অনেক কিছুভাবে শিখতে পারি, কিন্তু স্কুলে এটা ইতিবাচক না। আর অভিভাবকরা এই বিষয়টিকে দেখছেন কিভাবে? কথা হলো কয়েকজনের সাথে। বিরাট উপকার হয়েছে, ছাত্ররা মোবাইল দেখতে পারবো না, মাস্টাররা মোবাইল দেখতে পারবো না। ক্লাসের মধ্যে যদি সারা ফোন আসা পরে পোলাপানের খেয়াল দেন নষ্ট হয়ে যায়। ফ্যামিলি থেকে কিভাবে তাদের টেক কেয়ার করতে সেটা হচ্ছে বড় ব্যাপার। তবে ক্লাসে দেখা গেছে পরিবেশটা ভালো থাকবে। যার হাত ধরে এমন উদ্যোগ, তিনি বলছিলেন ঠিক কী কারণে এ পথে হাঁটলো প্রশাসন। ওভারঅল আর কি আমাদের রেজাল্টের একটা ডিটেরিওরেশন দেখা যাচ্ছে। তো আমরা চিন্তা করলাম কি আসলে এটার কারণটা কি। যখন আমরা মাধ্যমিক পর্যায়ে সকল প্রধান শিক্ষকদের নিয়ে বসছি, তখন এখানে আসলে অনেকগুলো বিষয় উঠে এসছে। তার মধ্যে একটা বিষয় ছিল যে শিক্ষকরা পূর্ব প্রস্তুতি নিয়ে ক্লাসে যায় না এবং ক্লাসে বসে হচ্ছে মোবাইল ইউজ করে। এমনকি এই সিদ্ধান্ত ঠিকমতো পালন করা হচ্ছে কিনা সেটিও তদারকির ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং আমরা আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার যিনি আছেন তাকে মনিটরিংয়ের দায়িত্ব দিয়েছেন। উনি নিয়মিতভাবে এটা মনিটরিং করবেন এবং আমি নিজেও মাঝে মধ্যে স্কুলে যাব। সিরাজদিখানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞা নিয়ে মুঠোফোনে কথা হয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সাথে। তিনি বলছিলেন, স্থানীয় পর্যায়ের এমন উদ্যোগ থেকে শিক্ষা নিতে চান তারা। দেখতে হবে, ফলে ওনার ক্লাসের ইফেক্টিভিটি বেড়েছে কিনা, কোয়ালিটি এডুকেশন নিশ্চিত হয়েছে কিনা, এটা যদি একটা বেস্ট প্র্যাকটিস হিসেবে পরিগণিত হয় তখন না হয় এটা নিয়ে আমরা আলোচনা করবো বা সিদ্ধান্ত নিতে পারি। তবে শ্রেণীকক্ষে মোবাইল ফোন বা বিভিন্ন ডিভাইসের ব্যবহারের ফলে পড়াশোনা ও শৃঙ্খলায় ঠিক কী রকম প্রভাব পড়ে সে বিষয়ে বড় কোনো গবেষণার খবর পাওয়া যায়নি। জুলিয়া তানহা, 71, সিরাজদিখান, মুন্সিগঞ্জ। যারা 71কে ভুলে যেতে চায় তারা বাংলাদেশকে বিশ্বাস করে না, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ধর্মের ভিত্তিতে যারা দেশকে বিভক্ত করতে চায় তাদের রুখে দেবে জনগণ। শুক্রবার এক আলোচনা অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের সময় গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবি করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার। জানাচ্ছেন মোহাইমিনুল খান অপু। সনাতন ধর্মের অনুসারীদের বিভিন্ন সংগঠনের সম্মিলিত জোট সম্মিলিত সনাতন পরিষদ আয়োজিত সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান শীর্ষক মতবিনিময় সভা ও প্রতিনিধি সম্মেলন। এতে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সনাতন পরিষদের নেতাকর্মীরা। এ সময় মির্জা ফখরুল বলেন, সংখ্যালঘুদের নিরাপত্তা বিএনপি সরকার দিচ্ছে। অপ্রীতিকর ঘটনাগুলো বিগত সরকারের আমলের। আমরা সরকারে আসার পরে
আমি এটুকু বলতে পারি যে আপনার অত্যন্ত সচেতনভাবে সকল ধর্মের সকল মানুষের অধিকারকে সুরক্ষার জন্য, তাদের সম্পদকে সুরক্ষার জন্য সব রকম ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। এ সময় তিনি আরও বলেন, দেশে কোনো উগ্রবাদ ও মৌলবাদের আশ্রয় প্রশ্রয় দেবে না বিএনপি। যারা ৭১কে ভুলে যেতে চায় তারা বাংলাদেশকে বিশ্বাস করে না বলেও অভিযোগ তার। যারা ৭১কে ভুলে যেতে চায় বা ভুলিয়ে দিতে চায় তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে। ধর্মের ভিত্তিতে যারা দেশকে বিভাজন করতে চায় তাদের বিরুদ্ধে আমাদেরকে কিন্তু রুখে দাঁড়াতে হবে। আমরা এখানে উগ্রবাদকে প্রশ্রয় দিতে পারি না, মৌলবাদকে প্রশ্রয় দিতে পারি না। আমরা এখানে একটা উদারপন্থী গণতান্ত্রিক বাংলাদেশ আমরা নির্মাণ করতে চাই। একই মতবিনিময় সভায় যোগ দিয়ে অন্তর্বর্তী সরকারের সময় গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবি করেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও ক্ষুদ্র নৃগোষ্ঠী বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। আমরা এখন তার মুক্তি চাই, অবশ্যই চাই। মুক্তি দেওয়ার জন্য সরকার প্রক্রিয়া চলমান রেখেছেন। এই মুহূর্তে মুক্তি দেওয়ার ক্ষেত্রে আরও কিছু সিদ্ধান্ত প্রয়োজন, কিন্তু আপনি একটা কাজ করেন, প্রয়োজনে তাকে এনে তার মাকে দেখার জন্য পেরোলে তাকে নিয়ে আসার জন্য প্রার্থনা দিতে বলেন। অনুষ্ঠানে সারা দেশ থেকে আসা সনাতন ধর্মাবলম্বীদের ৪০-এরও বেশি সংগঠন অংশ নেয়। মহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা। বিরোধীদের উপর যেখানেই হামলা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার হবিগঞ্জে আহত এনসিপি নেতা আলিফকে রাজধানীর চক্ষু বিজ্ঞান হাসপাতালে দেখতে গিয়ে তিনি কথা বলেন। এছাড়া অন্য এক অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা দাবি করেন, চাঁদাবাজি, দুর্নীতি সহ নানা কারণে নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে সরকার। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। বিকেলে রাজধানীর চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউশনে হবিগঞ্জে আহত এনসিপি নেতা আলিফকে দেখতে যান জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। এ সময় তার সুস্থতা কামনায় দোয়া করেন তিনি। সিলেট ও হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার ঘটনার নিন্দা জানিয়ে জামায়াত আমির বলেন, আইনের রক্ষক হয়েও ভক্ষকের কাজ করছে সরকারি দলের নেতারা। কারো বক্তব্য কারো পছন্দ না হলে আরেকটা বক্তব্য দিয়ে তার জবাব দেবে। আর তিনি যদি কোনো গুরুতর অপরাধ করে থাকেন তাইলে আইনের আশ্রয় নেবে, কিন্তু নিজের হাতে আইন তুলে নেওয়ার অধিকার তো কেউ কাউকে দেয়নি। বিশেষ করে সরকার, যাদের দায়িত্ব হচ্ছে দেশে আইন শৃঙ্খলা রক্ষা করা, তারাই যদি আইনের রক্ষক না হয়ে ভক্ষক হয়ে যান, নিজের হাতে আইন তুলে নেন, তাহলে জনগণ কে কার কথা শুনবে? কোনো জায়গায় ছাড় দিয়ে কথা বলা ঠিক হবে না। যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ, এটাই সমাধান, এর বাইরে কোনো সমাধান নেই। এর আগে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি বলেন, সরকারের একজন মন্ত্রীর বক্তব্য অনুযায়ী দেশ এখনো ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি মুক্ত হয়নি। এর মাধ্যমে সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে। একজন সিনিয়র নেতা কালকে বলেছেন যে আমরা হতাশ, 5 মাসে এই সরকারের সময় দুর্নীতি বন্ধ করা যায়নি, বরঞ্চ দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। তার বাসায় সবাই দুর্নীতিতে লিপ্ত, একজন ছাড়া তিনি তারেক রহমান সাহেব। ব্যর্থতার দায় যখন স্বীকার করলেন, তখন কি এই সরকারের আর ক্ষমতায় থাকার কোনো নৈতিকতা থাকে? নৈতিক দিক থেকে সরকার তার অধিকার হারিয়েছে দেশকে পরিচালনা। গণভোটের রায় নিয়ে সরকার টালবাহানা করছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন তারা। ধানাই বানাই করা হচ্ছে গণভোটের রায় নিয়ে, আমাদের স্পষ্ট কথা এই রায় মানতে হবে। 70 বার জনগণ রায় দিয়েছে। যদি গণতন্ত্রে বিশ্বাস করেন এবং নিজেদেরকে গণতন্ত্রের দল এবং সরকার মনে করেন, তাহলে 70 বার মানুষের রায় অবশ্যই মানতে হবে। এই রায় অস্বীকার করার মানে হচ্ছে জনগণকে অপমান করা। জামায়াত কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করবে না বলেও জানান বিরোধী দলীয় নেতা। এই বাংলাদেশের জনগণের হাতে হাতে তাদের অধিকার তুলে দিতে চাই। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। সরকার শিগগিরই জনগণের প্রবল প্রতিরোধের মুখে পড়তে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি গ্যাসের দাম বাড়ানো হলে পেট্রো বাংলা ঘেরাও করার হুঁশিয়ারি দেন। শুক্রবার রাতে হবিগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে সংঘর্ষে এক চোখে গুরুতর আঘাত পাওয়া
আলিফ চৌধুরীকে দেখতে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যান নাহিদ ইসলাম। এরপর তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। সরকারকে 5 বছর দেশ পরিচালনার সুযোগ দেওয়া হবে না উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, 70% গণভোটের রায় অস্বীকার করে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না। জনগণকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের দমনপীড়ন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সন্ত্রাস, চাঁদাবাজ এবং দখলদারিত্ব চারিদিকে ছেয়ে গিয়েছে। 12টা প্রতিষ্ঠানে দলীয় লোককে বসিয়েছে, ইলেকশন কমিশন থেকে শুরু করে 12টা প্রতিষ্ঠান। বাংলাদেশের কোনো নজিরই নেই। পদবঞ্চিত নেতাদেরকে মূল্যায়ন করার জন্য তারা রাষ্ট্রকে ব্যবহার করছে, সরকার যন্ত্রকে ব্যবহার করছে। তো এই 5 মাসে সরকারের এই যে আসল রূপ চরিত্র আমরা দেখতে পাচ্ছি, অগণতান্ত্রিক চরিত্র, সন্ত্রাসী চরিত্র আমরা দেখতে পাচ্ছি। এইটা জনগণের সামনে উন্মোচিত হয়েছে হবিগঞ্জ এবং সিলেটের ঘটনায়। আমাদের কথা খুবই সুস্পষ্ট, এই যে গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে, আমরা অবশ্যই পেট্রো বাংলা ঘেরাও করব যদি এই ধরনের গ্যাসের দাম বৃদ্ধি করা হয়। সারা ঢাকা শহরের মানুষ তো নেমে আসবে। সিলেটের জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়িবহরে হামলা হয়েছে। শুক্রবার রাতে জৈন্তাপুরে জুলাই পদযাত্রা শেষে সিলেট শহরে ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা গাড়ির কাঁচ ভাঙচুর করলে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং তার সঙ্গে থাকা আরও একজন আহত হন। পরে এ হামলার ঘটনা নিয়ে সিলেট সার্কিট হাউসে সংবাদ সম্মেলন করেন তিনি। এই ঘটনায় কোনো মামলা না করার ঘোষণা দেন তিনি। জীবন নিয়ে শঙ্কা বোধ করছি, আমি নিরাপদ নয়। তবে আমি আমার সংগঠনকে বলে দিয়েছি, তারেক রহমান আজকে রাজনৈতিকভাবে একটা মস্ত বড় ভুল করেছেন। শেখ হাসিনা আমাকে রিমান্ডে নিয়েছিল, আমি সব কিছু পড়াশোনা কেরিয়ার বাদ দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে খেদাইছি। আজকে তারেক রহমান, আপনি মস্ত বড় ভুল করেছেন, এর জন্য আপনার কাফফারা দিতে হবে। এমন কাফফারা দিতে হবে যে কাফফারা আপনি কতক্ষণে এক্সপেক্ট করেন না। আপনি আমার পার্সোনাল রক্ত ঝরাইছেন, আপনি আমার বয়সে বড় হবেন, ছোট ভাইয়ের রক্তের প্রতিশোধ নিবে এবং ইনশাআল্লাহ বাংলাদেশে আপনার থেকে, আমি পার্সোনালি এটা বললাম, আপনার থেকে ইনশাআল্লাহ আমি রক্তের প্রতিশোধ নিব। ভারতে অবস্থান করে শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হয়নি বলে দাবি করেছে দেশটির সরকার। একই সঙ্গে হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ প্রচলিত আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে। ভারতের লোকসভায় উপস্থাপিত সংসদীয় কমিটির এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। 2024 সালের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা। এরপর থেকেই তাকে ঘিরে দুদেশের কূটনৈতিক আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে প্রত্যর্পণ ইস্যু। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সে হাসিনা জানান, চলতি বছরের শেষ নাগাদ তিনি বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। এই প্রেক্ষাপটে এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে ভারত। ভারতের পার্লামেন্টে নিম্নকক্ষ লোকসভায় পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহার করে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হয়নি। প্রতিবেদনটিতে আরও বলা হয়, বাংলাদেশের করা প্রত্যর্পণ আবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রযোজ্য আইন ও প্রতিষ্ঠিত পদ্ধতি অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করছে। বিষয়টির অগ্রগতি সম্পর্কে সরকারকে সংসদীয় কমিটিকে নিয়মিত অবহিত করারও সুপারিশ করা হয়েছে। ভারত সরকার জানিয়েছে, শেখ হাসিনার ভারতে অবস্থান মানবিক বিবেচনায় এবং সংকটাপন্ন ব্যক্তিদের আশ্রয় দেবার দীর্ঘদিনের নীতির আলোকে অনুমোদন দেওয়া হয়েছে। তবে ভারতের মাটি ব্যবহার করে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ কাউকেই দেয়া হবে না। শেখ হাসিনার ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করা হয়েছে বলে জানিয়েছে দিল্লি। শেখ হাসিনার ফেরা নিয়ে বাংলাদেশের আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে আদালতের নির্দেশনা অনুযায়ী তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে। 2026 সালের ফেব্রুয়ারিতে নতুন সরকার দায়িত্ব নেবার পরও শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু ঢাকা দিল্লি সম্পর্কের অন্যতম আলোচিত বিষয় হয়ে আছে। ভারতের সর্বশেষ অবস্থান এই ইস্যুতে দেশটির নীতিগত অবস্থানকে আরও স্পষ্ট করল। আরাফাত ইসলাম, 71। দর্শক, চলছে সমাজ সংযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।